আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা খোলা কথা নিয়ে উপস্থিত হয়েছি সাবেক যুবদল এবং ছাত্রদল নেতা শহীদ তালুকদারের বাসায় ঢাকার শান্তিনগরে। শহীদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদ ভাই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং যুবদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট। ছাত্র জীবনের দীর্ঘ ইতিহাস এবং যুবদলের রাজনীতিতে উনি বিশাল ভূমিকা রেখেছেন। ইতিমধ্যে এখন উনি এলাকায় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। ভোলা 2 আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোলার জনগণ ওনাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই বলে উনি মনে করেন। আমরা এসেছি ওনার কাছে আগামী নির্বাচন নিয়ে কথা বলার জন্য। শহীদ ভাই, আপনার শৈশব এবং ছাত্র জীবনের রাজনীতি নিয়ে কিছু বলবেন। আসলে আমি আমার গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলা, তখন দৌলতখান থানা ছিল। ওই থানা ছাত্রদলের সভাপতি থেকেই আমি রাজনীতি শুরু করি। আসলে আমরা 1981 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর জনমনে জিয়াউর রহমানের যে ভালোবাসা, তার যে জানা যায় বিশ্বের সর্ববৃহৎ লোকের সমাগম এবং মানুষের যে আবেগ, মানুষের যে তার প্রতি যে দোয়া ভালোবাসা, ওখান থেকে আমরা আসলে জিয়া পরিবারের প্রতি, বিএনপির প্রতি আমাদের ভালোবাসা, সেখান থেকে আমরা ছাত্র দলের রাজনীতি করি। আমরা এক পর্যায়ে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত ছিলাম। তারপরে যুব দলের বিভিন্ন পদ অবলম্বন করে যুব দলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং বিভাগীয় দলনেতা ছিলাম সিলেট বিভাগের যুব দলকে পৌরসভা এবং থানা পর্যায়ে সুসংগঠিত করে কমিটি গঠন করে, শতভাগ কমিটি গঠন করে একটা শক্তিশালী যুবদল গঠন করেছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যুবদলকে সারা বাংলাদেশে সুসংগঠিত করার জন্য বিভাগওয়ারি যে কমিটি করেছিল, তারই একটা অংশ সিলেট বিভাগের দায়িত্ব আমাকে অর্পণ করেছিল। সেই অর্পণের পরেই আমরা সিলেট বিভাগকে যুবদলকে সুসংগঠিত করেছি। আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদল সর্ববৃহৎ সংগঠন এবং এই যুবদলের আন্দোলনের অংশগ্রহণের কারণেই এই ছাত্র জনতার আন্দোলনে যুবদলের ছাত্রদলের যে ভূমিকা, এই ভূমিকার কারণে আজকে পতিত সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্র রাজনীতিতে আপনি সেই ভোলা থেকে জগন্নাথে সে রাজনীতিতে ঢুকেছেন। সেই রাজনীতির যে জীবনটা সেখানে সবচেয়ে স্মরণীয় কোনো ঘটনা আপনার? সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্রাণ বিতরণের জন্য উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কলেজের গেটে উনি ত্রাণ বিতরণের জন্য গিয়েছিলেন। তখন ছাত্র দলের পক্ষ থেকে আমরা উপস্থিত ছিলাম এবং আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য আহ্বান জানাইছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়া জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছে। এটা আমার ছাত্র রাজনীতির ইতিহাসে এবং আমার জগন্নাথের ছাত্রদলের রাজনীতির ইতিহাসে একটা স্মরণীয় ঘটনা। আমরা চিরকৃতজ্ঞ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথের হাজার হাজার ছাত্রছাত্রীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে উনি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন 1995 সালের 2রা নভেম্বর। এটাই আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সবচেয়ে বেশি স্মরণীয় ঘটনা। আপনি এখন আপনার রাজনীতি এলাকামুখী হয়েছে, আপনি আশা করছেন ভোলা 2 আসন থেকে নির্বাচন করান। আপনি কেন নিজেকে ভোলা 2 আসন থেকে এমপি হওয়ার যোগ্য মনে করছেন, কিংবা আপনাকে কেন প্রার্থী হিসেবে ঘোষণা দিবে বিএনপি হাইকমান্ড? আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন? আসলে যারা আমরা ছাত্রদল করেছি, যুবদল করেছি, তারা জিয়া পরিবারের সঙ্গে এবং বিএনপির রাজনীতির সঙ্গে আমাদের একদম আত্মিক সম্পর্ক গঠন হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তারেক রহমান সাহেবের যে 19 দফা, এখন সেটাকে আমরা 31 দফায় রূপান্তর করেছে। সেই 31 দফাকে বাস্তবায়নের জন্য আমরা মনে করি যারা আমাদের আন্দোলন সংগ্রাম হয়েছে, নির্যাতন ভোগ করেছি, জেল খেটেছি, গুম হয়েছি এবং আগামী দিনে তারেক রহমানের যে প্রত্যাশা, জনগণের জন্য যে সেবা দেওয়ার যে তার মানসিকতা, এবং তিনি এই দীর্ঘদিন প্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতিকে উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমার মনে হয় উনি শুধু ঘুম যাওয়া ছাড়া তার সমস্ত কর্মকাণ্ডই কিভাবে বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করা যায়, ভোটের অধিকার বাস্তবায়ন করা যায়, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করা যায় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মানুষের ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার এবং মানুষের চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি নিয়ে তারেক রহমানের এখন যে চিন্তাধারা, এই চিন্তাধারা বাস্তবায়ন করার জন্যই এখন আমি ভোলা 2 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আশাবাদী
দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাল্লাহ সততা নিষ্ঠার সাথে আমি চেষ্টা করব আমার এলাকাকে মানুষের সেবা দেওয়া, মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের যে ন্যূনতম যে মানবিক অধিকার, এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এটা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা যখন ছাত্র রাজনীতি শুরু করেছি তখন আসলে রাজনীতিটা একদমই সরল সহল, একদম তৃণমূল থেকে উঠে আসছে। তারই একটা প্রেক্ষাপট আমি আপনাদের সামনে বর্ণনা করব। আমাদের কাছে অসংখ্য উদাহরণ আছে। তার ছোট্ট একটা উদাহরণ, সেই সাদা কালো ছবি, তখন কালার ছবির কোনো অবস্থাই ছিল না। আমরা জিয়ার মাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলাম, সেই সাদা কালো ছবি আজকে সেই সাদা কালো থেকে আর কি রঙিনে পরিণত হয়েছে এই রাজনীতিটা। শহীদ ভাই, আপনি আপনার ভোলার আগামীতে এমপি হওয়ার জন্য নিজে আশা পোষণ করছেন, দল যদি আপনাকে নমিনেশন দেয়। তো ভোলার এমপি প্রার্থী হিসেবে আপনি মনোনয়ন চাওয়ার জন্য যে আপনার প্রস্তুতি এবং আপনার এলাকায় এই উদ্দেশ্য সামনে রেখে এলাকার মানুষের জন্য আপনি ইতিমধ্যে কি ধরনের ভূমিকা রেখেছেন, কি কাজ করেছেন? আমি গত 17 বছর এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে দলীয় নেতা কর্মীদেরকে পাশে দাঁড়ানো, তাদেরকে যত প্রকার সহযোগিতা এবং সাহায্য করা দরকার, রাজনৈতিকভাবে তাদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, তাদেরকে রাজনীতিতে টিকে থাকার জন্য, কারণ তারা নির্যাতিত হতেছিল এবং ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মামলা মোকদ্দমায় তারা জর্জরিত। ঠিক সেই সময় ওদের পাশে দাঁড়ানো, ওদেরকে সাহায্য সহযোগিতা করা এবং দেশে যে ওদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রেখে সবাইকেই বিএনপি রাজনীতিতে যেন মনোবল না ভাঙে, তারা যেন হতাশ না হয়, এই জন্য আমি সবসময় তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের যে প্রত্যাশা, তারা একটা সত্যতা, নিষ্ঠা, একাগ্রতা এবং মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের যেই চিন্তা চেতনা, যে তাদের মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকারটা বাস্তবায়নের জন্য তারা যাকে পছন্দ করে, আমি মনে করি এটা আমার পক্ষে সম্ভব তাদের এই আশা প্রত্যাশা পূরণ করা। এখন আগামী নির্বাচনে তরুণ ভোটারের সংখ্যা অনেক, সেই তরুণ ভোটারদের ভোট পাওয়ার ব্যাপারে আপনি কেমন আশাবাদী? শতভাগ আশাবাদী। তরুণরাই আমাদেরকে উজ্জীবিত করছে, তারা আমাকে আশ্বস্ত করতেছে যে আপনি এই মনোনয়ন নিয়ে আসেন, আমাদের মতো লোকদেরকেই তারা নির্বাচিত করবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে দলের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত চাঁদাবাজি, সন্ত্রাসী এইসব কাজ উনি বারবার সবাইকে নিষেধ করে যাচ্ছেন এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য, এবং দল এদের দায়ভার নিবে না এই ধরনের কথা উনি বলে যাচ্ছেন। তারপরেও কিছু কিছু জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে আপনার এলাকার চিত্রটা কিরকম? আসলে আমাদের চিত্রটা, আমাদের সাবেক কিছু নেতৃবৃন্দ যাদের এই আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তারা ওই ফ্যাসিস্টদের যে সমস্ত জায়গাগুলি ছিল, এই চাঁদাবাজি, লুণ্ঠন, ওইসব জায়গায় তারা অবস্থান করতেছিল। আমরা শতভাগ পারি নাই, চেষ্টা করতেছি আমরা এদেরকে ওখান থেকে মানুষকে মুক্তি দেওয়া, সাধারণ মানুষকে তারেক রহমানের যে প্রত্যাশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আশা যে সবার আগে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব, এবং এই কারণেই আমরা আসলেই চেষ্টা করতেছি যে তাদের পাশে দাঁড়ানো, চাঁদাবাজি বন্ধ করা, লুণ্ঠন বন্ধ করা, মানুষের সামাজিক ন্যায় বিচার যেন পায় সেই ব্যবস্থা করা। আপনি কি মনে করেন যে ইতিমধ্যে যে বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমান বিভিন্ন এলাকায় চাঁদাবাজির কারণে, সন্ত্রাসীর কারণে অনেকে বহিষ্কার করছে, এই শুধু বহিষ্কারই একমাত্র উপায় আপনি মনে করেন এইগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য? এখন তো উনি সরকারে নেই, এর চেয়ে আর কি করবে? দল থেকে তাদেরকে ত্যাগ করা মানে তারা আর দলের নাম ভাঙিয়ে কিছু করতে পারবে না। এখন এর চেয়ে বড় আর কোনো বিচার এই মুহূর্তে এর চেয়ে আর বড় কোনো অবস্থান বিএনপির নেওয়ার কোনো সম্ভব নাই। শুধু এটা আরেকটা প্রশ্ন করতেই হয়, সেটা হলো আপনার ভোলার জনগণের উদ্দেশ্যে, আপনার ভোটারদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছেন। এখানে মানুষের যে ভালোবাসা, সেই জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছিল।
আমাদের সেই আশা প্রত্যাশা ভুলণ্ঠিত হয়েছে। আজকে দীর্ঘ 17 বছর আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আমি আমার এলাকার জনগণকে বলবো, তারেক রহমানের যে প্রত্যাশা, বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের পরিপ্রেক্ষিতে আমার এলাকার জনগণের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকে যে আপনারা যদি আমার প্রতি সমর্থন পোষণ করেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি শতভাগ চেষ্টা করব সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং আমার যতটুকু যোগ্যতা আছে এই যোগ্যতা দিয়ে আমি আমার এলাকার জনগণের পাশে দাঁড়িয়েব। অতীতে আমি যেভাবে দাঁড়িয়েছি, আজ পর্যন্ত আমাকে যেই পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন, এই ভালোবাসা আমি কোনোদিনই বলতে পারবো না। আমি যেখানেই থাকি আমার সেই জন্মভূমি ভোলার দুইয়ের জনগণের প্রতি আমার সেই যে আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা, এটা অবিচল থাকবে। আপনারাও আমাকে যে পরিমাণ ভালোবাসেন, আমার আমৃত্যু আমি আপনাদের জন্য সংগ্রাম করে যাব। আপনাদের সকল ন্যায়সঙ্গত দাবির প্রতি আমি একত্রতা প্রকাশ করব এবং আপনাদের সমস্ত ন্যায়সঙ্গত দাবি নিয়ে আমি ইনশাল্লাহ সবসময় সোচ্চার ছিলাম, থাকবো। আমার আমৃত্যু আমি সংগ্রাম করে যাব। সর্বশেষ প্রশ্ন, আমরা অনুষ্ঠান শেষের দিকে, আপনার আগামী নির্বাচন নিয়ে অনেক সংশয় মানুষের মধ্যে কাজ করছে। বিভিন্ন বুদ্ধিজীবীরা, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন জনগণের মধ্যে, বিভিন্ন পর্যায়ের জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে আদৌ নির্বাচন হবে কিনা। আপনি কি মনে করেন নির্বাচন হবে? নির্বাচন না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলনটা, এটা তো নির্বাচন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য আন্দোলন, এবং এই মানুষের যে প্রত্যাশা ছিল যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে গেলে একটি নিরপেক্ষ সরকার দরকার। ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান যে সরকার আছে, এই সরকার মানুষের প্রত্যাশাই একটাই, যত শীঘ্র সম্ভব জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং নির্বাচনের মাধ্যমেই জনগণের শাসন পরিচালিত হবে, বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত হবে। আমি মনে করি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, ওই অনুসারেই বাংলাদেশে নির্বাচন হবে বলে আমি শতভাগ আশাবাদী। সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।